সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। শুভেচ্ছা। ক্যালেন্ডার কোনটি দেখব, বাংলা না ইংরেজি? যদি বাংলা দেখি তাহলে আজকে পহেলা ফাল্গুন, আর যদি ইংরেজি হয় তাহলে হবে 14ই ফেব্রুয়ারি। একদিকে ঋতুরাজ বসন্তের আগমন, ঠিক একই দিনে ভালোবাসা দিবস, সব মিলে একাকার। তার উপর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এই বইমেলায় এত উদযাপনের লক্ষ্য, আমরা স্বাভাবিকভাবেই এই উদযাপনটাকে আজকে আমরা আপনাদের সাথে ভাগাভাগি করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের যে নিয়মিত আয়োজন, মাসব্যাপী বইমেলা নিয়ে যে আয়োজন হয় সেই বইমেলার মেলার মাঠ থেকে। আসলে আজকের যে পরিস্থিতি সেটিতে আমরা বরাবর যেটি দেখি যে বইমেলার এই যে মাসব্যাপী যে আয়োজনটা থাকে সেটার মধ্যে এই 14 তারিখ অর্থাৎ ভালোবাসা দিবসের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যই আমরা বরাবর দেখি যে মানুষ খুব আনন্দ নিয়ে উদযাপন করতে থাকে, এবং আজকেও তার একদমই ব্যতিক্রম হয়নি। সকাল থেকে মেলা চলছে এবং দুপুরের পর আসলে মানুষজনের আনাগোনা বেশ বেড়েছে। তো আমরা একটু সেই বিষয়টা একটু দেখি যে মেলায় যেভাবে উদযাপন হয়, আমরা বরাবর যেরকম দেখে থাকি সেই ধরনের উদযাপনটা আসলে কতটা হচ্ছে। আমরা দুপুরের পর যেটি দেখেছি যে মেলা প্রাঙ্গণে যে স্টলগুলো আছে, প্যাভিলিয়নগুলো আছে, সেই সব প্যাভিলিয়ন স্টলে যথারীতি ভিড় আছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে বিগত সময়গুলোতে আমরা যে ধরনের মানুষের আনাগোনা দেখেছি, মানুষজনের মধ্যে যে রঙিন পোশাক পরে 14 তারিখ এই 14 ফেব্রুয়ারিকে যে বরণ করে নেওয়া, কিংবা বসন্ত ঋতুরাজ বসন্তের আগমনকে তারা উদযাপন করা, সেটি তুলনামূলক আমরা আজকে কিছুটা কম পেয়েছি। এবার মানুষজন এসেছেন, তবে সেই পরিমাণটা যেরকম আমরা দেখেছি আগের বারগুলোতে প্রচুর ভিড় হয়েছে, মেলা প্রাঙ্গণে উপচে পড়া মানুষ হয়েছে, একদম হাঁটার জায়গা সেভাবে ছিল না, একদম ধুলিময় হয়ে গিয়েছে। সেই জিনিসটা আমরা আজকে তুলনামূলকভাবে পাইনি, দেখিনি। মানুষজন যারাই এসেছেন খুবই সংখ্যায়ও তুলনামূলক কম। আমরা বেশ কয়েকজন এখানে যারা স্টল আছেন এবং প্যাভিলিয়নের যারা অংশীজনরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, এবং তারা যেটি বলেছেন যে বরাবর যে চিত্রটা তারা দেখে থাকেন সেই চিত্রটার থেকে এবারের চিত্রটা কিছুটা তাদের কাছে আলাদাই মনে হচ্ছে। আরেকটি বিষয় একটু বলি, সেটি হচ্ছে যে তারা বলছেন যে মানুষজনের আনাগোনা কম, তবে তারা এটি কিন্তু বলছেন আবার যে ব্যবসার যে বিষয়টা অর্থাৎ বই বিক্রি, সেটি আসলে কেমন হচ্ছে। তাতে কিন্তু তারা বলছেন যারাই আসছেন তারা মূলত প্রকৃত বইপ্রেমী বলতে যাদের বোঝায় এবং বই যারা কেনেন তাদের সংখ্যাটাই মূলত বেশি। তো আমরা একটু কথা বলি। আমরা এখানে এখন যে জায়গাটিতে আছে, আমার সহকর্মী যে দেখাচ্ছেন প্যাভিলিয়নটি, ঐতিহ্য। তো আমরা একটু এই ঐতিহ্যের একজনের সঙ্গে একটু কথা বলি যে আসলে তাদের এবারের যে 14 তারিখ ভালোবাসা দিবস, আবার এই পাশে পহেলা ফাল্গুন, সেই উদযাপনটা আসলে তারা কেমন দেখছেন, তাদের এখানে ক্রেতারা কেমন আসছেন, কিংবা বইপ্রেমীদের উপস্থিতিটা কেমন, আমরা একটু তাদের সাথে কথা বলি। আপনাকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে বসন্তের শুভেচ্ছা। আচ্ছা, একটু জানতে চাই যে পরবর্তী আমরা দেখি প্রচুর সংখ্যক মানুষ আসেন, বই কেনেন, বই দেখেন, এইবারের চিত্রটা আসলে কেমন? আজকে শুক্রবার এবং বসন্তের প্রথম দিন। আমার অভিজ্ঞতা থেকে প্রতি বছরই বসন্তের মাঠে দেখা গেছে যে বসন্তের একটা ইমেজ, আমেজ সব কিছু মিলাই একটা বসন্ত উৎসব যে বোঝা যাইত। এইটাই আমার কাছে এই বছর বিকল্প মনে হইল, যে ওই রকম কোনো মানে বসন্তের কোনো প্রভাব মেলার মাঠে পড়ে নাই। মানে কি উপস্থিতি কম? অনেক উপস্থিতি অনেক কম। যেমন ছেলেরা মেয়েরা এই মেলার মাঠে ও হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি পরে ঘোরাঘুরি করে, ফুলের একটা ছিল। এই বছরটা ওই রকম কিছুই মনে হয়নি আমার কাছে। বই বিক্রি তাহলে কেমন? দেখতে দেখতে তো মেলার প্রায় অর্ধেক সময় শেষ হয়ে গেল। সব কিছু মিলিয়ে এই দিনটাতে, বিশেষ বিশেষ দিনে কিন্তু আমরা দেখি যে বইয়ের বিক্রিটাও বেশি হয়। তাহলে কি বইয়ের বিক্রিটাও কমেছে নাকি বইয়ের বিক্রি আছে? বসন্ত দিবস 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এ উপলক্ষে বই তেমন বিক্রি হয় না, কিন্তু মেলার মাঠে মেলার একটা যে ইমেজ সৃষ্টি করে, ওই ইমেজটা এই বছর হয় নাই। আর আমরা আজকের যে প্রস্তুতি সেটা শুক্রবার হিসাবে অনেক ভালো আশা করি। এখন তো সময় শেষ হয় নাই, এই অপেক্ষায় আছি আর কি। অসংখ্য ধন্যবাদ। আসলে যেটি বলছিলেন যে
মেলার বিক্রি তারা এখনও প্রত্যাশা করছেন যে সময় যত যাবে ততই কিন্তু বিক্রি বেশি হবে, এই প্রত্যাশাটা আছে যে প্রচুর সংখ্যক মানুষ যেমন আসবে ঠিক একইভাবে বিক্রিটাও বাড়বে। মেলার মাঠে যে আজকের যে বিশেষ দিনে মানুষজনের যে আনাগোনা কেমনটা হয়েছে এবং বই প্রকাশক যারা রয়েছেন তারা আসলে কী ভাবছেন সেটি বলছিলাম। তো আমাদের সাথে এখন আছেন এই যে বইমেলার যে উপজীব্য অর্থাৎ বই, সেই বই যারা লিখেন অর্থাৎ লেখকরা, তাদের সাথে আমরা একটু কথা বলবো। আমাদের সাথে এখন আছেন কাউসার আলম সোহেল, তার সঙ্গে একটু কথা বলি। তার একটি বই আছে সুন্দর দেখতে পাচ্ছি যে তারুণ্য, তো সেই বিষয়টা একটু তার কাছে জানতে চাই যে এই বইটির বিশেষত্বটা আসলে কী নিয়ে লিখেছেন। ব্রিটিশ আন্দোলন, তারপরে 1952 পর 69-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ আমরা দেখেছি এই 24-এর যে জুলাই বিপ্লব, প্রত্যেকটি আন্দোলনে তরুণরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তরুণদের হাত ধরেই কিন্তু স্বাধীনতা যুদ্ধ কিন্তু এসেছিল এই বাংলাদেশে। কিন্তু আমরা দেখছি বর্তমান সময়ে তরুণদের একটি বড় অংশ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তারা নানান খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এখনকার অনেক তরুণরা কিন্তু অনলাইন জুয়ায় লিপ্ত হচ্ছে, মানে বইয়ের প্রতি আগ্রহটা কমে যাচ্ছে। জি, বইয়ের প্রতি আগ্রহটা কমে যাচ্ছে। তো আমরা দেখি যে আমাদের অনেক উপন্যাস হয়, অনেক কবিতার বই হয়, কিন্তু দেশপ্রেম নিয়ে বা আমাদের ভালো ভালো কাজ করার জন্য তেমন কোনো বই ঠিক একটা হয় না। তো সেই জন্যই হচ্ছে এই বইটি করা, মানে এই তারুণ্য বইটিতে আমরা সবচেয়ে বেশি যেই গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে যে আমাদের তরুণরা যেন এই বইটি পড়ে তারা স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখে যেন তারা মানবিক মানুষ হয়ে এবং তার দেশকে ভালোবেসে যেন গাছ লাগায়, মাদকের বিরুদ্ধে কাজ করে, ভালো ভালো কাজ করে, আর তাদের হাত ধরে যেন আমাদের বাংলাদেশটি বদলে যায়। অসংখ্য ধন্যবাদ আপনার বইটি, থ্যাংক ইউ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আমাদের সাথে আরেকজন আছেন ওয়াকিলা তাবাসসুম, তার দুটো বই দেখতে পাচ্ছি, একটি জল মাটি অ্যাদাম ও ইভ এবং আরেকটি কবিতার বই, আমি যদি ভুল না করে থাকি, হয় ঈশ্বরী নয় বেশ্যা। এই দুটো বই দুটোই কিন্তু অন্যরকম। একটু তার কাছ থেকে শুনি যে তার এই যে বইটি এখন আমার হাতে আছে, জল মাটি অ্যাদাম ও ইভ, এই বইটি নিয়ে আসলে তার মুখ থেকে একটু জানি যে বইয়ের বিশেষত্বটা কী কিংবা কোন বিষয়কে উপজীব্য করে তিনি লিখেছেন। আপনাকে স্বাগত, আপনার বইটি সম্পর্কে একটু জানাবেন। অবশ্যই, আমার এই বইটি বের হয়েছে অন্বেষা প্রকাশনী থেকে, জল মাটি অ্যাডাম ও ইভ। এটি মূলত জলবায়ু পরিবর্তন এবং জেন্ডার এই দুটোর আন্তঃসম্পর্ক নিয়ে। দেখা যায় আমরা নারী পুরুষ সেটা তো আছেই, কিন্তু জলবায়ু কিন্তু আমাদেরকে নারী পুরুষ আলাদাভাবে আমাদের উপরে নানাভাবে প্রভাব ফেলে। দেখা যায় মংলায় একজন নারী যা প্রভাব করছে, ঢাকার করাইল বস্তির একজন সে কিন্তু সেভাবে অনুভব করছে না। যে কোনো জলোচ্ছ্বাস থেকে শুরু করে তাপমাত্রা বেড়ে যাওয়া সব কিছুতে কিন্তু এটার সাথে যোগাযোগ আছে, এবং এর সাথে আছে ইকোফেমিনিজম। তারপরে আছে আমাদের বস্তিতে কিভাবে জলবায়ুটা প্রভাব ফেলছে নারী পুরুষের উপরে, এবং প্রতিটি অধ্যায়ে জীবনের। এবং দেখা যায় আমরা সচরাচর এই বিষয়গুলো নিয়ে অত একটা কথা বলি না, কিন্তু সবসময় অনুভব করি। সেই জায়গা থেকে এই বইটা ফিল্ড ভিজিটের উপর এবং রিসার্চের উপরে বেস্ট করে লেখা। গবেষণা ধর্মী যদি আমি বলি তাহলে হয়তো ভুল হবে না পুরো। একদমই ঠিক। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল দুটো বইয়ের জন্যই। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো, একটু তার বইটা দেখি, এস খন্দকার, শুধু তোমার অপেক্ষায়। একটু তার কাছে একটু জানি যে তার বইটি নিয়ে আসলে তিনি কোন ভাবনা থেকে লিখেছেন, এবং কবিতার বই তো আজকে ভালোবাসা দিবসে কবিতার বইয়ের কথা আমরা কবির কাছ থেকেই জানি। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার বইটি সম্পর্কে একটু বলবেন। আজকের এই ভালোবাসা দিবসে, বিশেষ করে পহেলা ফাল্গুনে, আমি নিজেকে ধন্য মনে করছি। আমার একটি ভাবনার যে লেখা, এটা ছোটোবেলা থেকে আগ্রহ ছিল, সেটা হলো এই কবিতার একটি বই প্রকাশ করব। সেটা বহুমাত্রিক ভালোবাসা, যেটা দেশাত্মবোধ হতে পারে, প্রেম হতে পারে, তারপরে ভালোবাসার যে অনুক্ষণগুলো হতে পারে, বিভিন্ন অনুভব নিয়ে এই আমার লেখাটা এখানে প্রকাশ পেয়েছে। এখানে বিভিন্ন বৈচিত্র্য ভালোবাসার যে খোরাকগুলো এই বইয়ের মধ্যে আমি সন্নিবেশন করার চেষ্টা করেছি, এবং এই বইটাতে তারুণ্যের যে একটা জোয়ার এসেছে এই 24-এর, সেখানে কিছু আমার কবিতায় স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছে। তার আরেকটা ভাব ফুটে উঠেছে যে ভালোবাসা শুধু দৈহিক না, ভালোবাসা একটা মানে অ্যাবসোলিউটলি একটা
আইডল ব্যাপার, একটা প্লেটোনিক লাভ, সেটাকে আমি ফুটে তোলার চেষ্টা করি। যেহেতু আমি দর্শনের একজন অধ্যাপক হিসেবে প্লেটোনিক লাভকে আমি এখানে প্রেফার দেওয়ার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ। আপনার বইটিও অনেক বিক্রি হোক, অনেক মানুষের কাছে পৌঁছাক, সেই কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। তো আসলে প্রচুর সংখ্যক মানুষই তো আছে যারা বইয়ের আসলে বইকে নিতে চায়, বইকে কিনতে চায়, কিন্তু প্রত্যেকে কিন্তু একটা নির্দিষ্ট টপিক বেছে নেন। সেই টপিকটা আসলে এক এক সময় এক একজনকে এক একভাবে তাড়িত করে, এক একজন এক এক বিষয়ের প্রতি তারা আকর্ষিত হন। তো আমরা একটু আরেকজনকে পেয়েছি এখানে, রাজীব হোসেন শান্ত। তিনি জুলাই বিপ্লবের স্মৃতি নিয়ে একটি গল্প এখানে বলেছেন, এবং কি সেই গল্পটাই আসলে যারা পাঠক আছেন, পাঠক কিংবা বইপ্রেমী আছেন, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আমরা একটু সরাসরি তার সাথেই কথা বলি। আসলে আপনার বইয়ের এই যে জুলাই বিপ্লব, এটি তো সাম্প্রতিক ঘটনা, তো এটা নিয়ে এত জলদি কিভাবে লিখলেন, কিংবা কেন বইটা আসলো আপনার কাছে? এটা জুলাই বিপ্লবের 5ই আগস্ট সরাসরি আমি ছিলাম তো ঢাকার রাজপথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো ওই দিনের ঘটনাবলী নিয়ে আমার একটা ওই দিনই চিন্তা ভাবনা করছি যে আমি একটা বই লিখব জুলাই বিপ্লব নিয়ে। যাই হোক, এরপরের থেকে আমি এই বইটা লেখা শুরু করছি। তা আলহামদুলিল্লাহ লেখাও কমপ্লিট হয়েছে, প্রকাশ পাইছে। বই মেলাতে আজকে প্রথম এই বই মেলাতে আসলো। মানে কি এটা কি সত্য ঘটনা অবলম্বনে একদম সব কিছুই হুবহু? একদম সত্য ঘটনা, একদম সত্য। মানে 5ই আগস্ট যা ঘটছে এবং ওই জুলাই মাসে যা ঘটছে তার বিষয়বস্তু এখানে তুলে ধরেছি। মানে জুলাই বিপ্লবটা কি, এটা পৃথিবীর বিস্ময়। জুলাই বিপ্লব পৃথিবীর বিস্ময়, দলিল হিসেবে থেকে যাবে আর কি। অবশ্যই দলিল, এটা অবশ্যই দলিল, জুলাই বিপ্লবের দলিল। এবং শোষণ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে একটা ছাত্র জনতা, একটা দেশের মানুষ কিভাবে দাঁড়ায়, সেইটার দলিল আমার এই জুলাই বিপ্লবের স্মৃতি 5ই আগস্ট। এবং আমি আশা করি এই পাঠকদের এই বইটা পড়ে অনেক ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ একজনের কাছে যাব, যিনি এখানে আছেন, একদম তরুণ লেখক। তার এটাই বোধহয় প্রথম বই, আমি যদি ভুল না করি, বটবৃক্ষের মায়ালতা। শেখ রোহান নাম উনার। একটু এই পাশে দাঁড়াই, একটু আমরা তার কাছ থেকে একটু তার বইয়ের কথা সম্পর্কে একটু জানবো। আপনার বইয়ের বিষয়টা একটু জানাবেন, আর কোন প্রকাশনী থেকে বের হয়েছে? আচ্ছা, ছায়া প্রকাশনী থেকে বের হয়েছে আমার বই। আর এটা হচ্ছে প্রেম, ভালোবাসা আর পরিবারের যে ঝামেলার মধ্যে একজন একজনকে ভালোবাসে, ওইটা বিবেচনা করে আর কি এটা একটা বই লেখা। নাম হচ্ছে বটবৃক্ষের মায়ালতা। আর মানুষ নিজেকে ছাড়া অন্যকে ভালোবাসতে পারে না, সবসময় মানুষ নিজেকে ভালোবাসে, এটা আর কি বোঝানোর জন্যই আমি একটা বই লিখেছি, নাম হচ্ছে বটবৃক্ষের মায়ালতা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা বলেছিলাম যে শেষ জনের সাথে কথা বলছি, কিন্তু আরও একজন আসছে যিনি শুধু টাঙ্গাইল থেকে এসেছেন। আমরা একটু ছোট্ট করে তার বইয়ের বিষয় জানবো। তার বইটির নাম হচ্ছে নিঃশব্দে মুখরিত গোধূলি। সোহাগ আহমেদ, তার কাছ থেকে একটু জানবো যে আপনার বইয়ের বিষয়টি। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকে পয়লা ফাল্গুন, সবাইকে শুভেচ্ছা। তো আমার এই বইটা হচ্ছে নিঃশব্দে মুখরিত গোধূলি। গোধূলি লগ্নটা আসলে নিশ্চুপ থাকে, বাট গোধূলির মতো কিছু কিছু বিষয় থাকে মানুষের, যেগুলো মানুষ বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। অনেক না বলা কথা থাকে, অনেক আবেগ আকুতি থাকে মানুষের মধ্যে, যে কথাগুলো আমি ছন্দে ছন্দে এবং মানে নীরব ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি এখানে দ্রোহ, প্রেম, প্রকৃতি এবং কিছু নীরব প্রতিবাদ সব কিছু মিলেই সুন্দর একটা প্যাকেজ এই নিঃশব্দে মুখরিত গোধূলি। তো যারা বইটা পড়বেন আশা করি সবার ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্বতা নিয়ে নিজস্ব ভাবনার প্রকাশ করে তাদের লেখায়, এবং সেই লেখাগুলো আমরা দেখতে পাই বইয়ে। আসলে প্রত্যেকেই কিন্তু বলছেন যে বইমেলার যে নিজস্বতা, সেই নিজস্বতার বিষয় কিন্তু পুরোপুরি আলাদা থাকে, এবং এর আবেদনটাও থাকে একটু অন্যরকম। আমরা দেখতে পেয়েছি যে দুপুরের পরে, যেটি বলছিলাম, যে দুপুরের পরে মানুষজনের আসলে আনাগোনা শুরু হয় মূলত এই মেলাকে কেন্দ্র করে। এবং এই যে আজকের যে বিশেষ দিন, অর্থাৎ একদিকে বসন্ত, আরেকদিকে হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, আর আরেকটি দিন কিন্তু আছে শবে বরাতের রাত। তো এই শবে বরাতের হিসেব করেই মূলত আজকে মেলাটাও যেরকম সকালে শুরু হয়েছে, ঠিক একইভাবে কিন্তু মেলাটাও শেষ হবে কিন্তু আজকে বেশ আগেই, অর্থাৎ 9টার পরিবর্তে আজকে 7:30টার মধ্যে মেলাটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এই উপলক্ষেই আসলে মানুষজন একটু আগে আসার চেষ্টা করেছে, কিন্তু আমরা শুনছিলাম বেশ কয়েকজনের কাছ থেকে যে উপস্থিতি তুলনামূলক সেরকম ছিল না বিগত সময়গুলোতে আমরা যে ধরনের উপস্থিতি মানুষের দেখেছি মেলায় এবং এই দিনটিকে কেন্দ্র করে। তো তারপরেও একেবারেই যে হয়নি তা বলা যাবে না, আমরা দেখতেই পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হচ্ছেন, কথাবার্তা বলছেন। তো আমরা এখন যে প্যাভিলিয়নটি দেখাচ্ছি এটি সময় প্রকাশনী,
তো সেখানে আসলে দেখতেই পাচ্ছেন নতুন নতুন বই এসেছে অনেকগুলো, এবং পাঠকরাও এখানে তাদের পছন্দ মতো বই বাছাই করছেন। আমরা একটু এখানে আমরা এই সময় প্রকাশনের যিনি স্বত্বাধিকারী ফরিদ আহমেদ, তাকে আমরা পেয়ে গেছি। আমরা একটু সরাসরি তার কাছ থেকে শুনি যে এবার আসলে তার যে নতুন নতুন কী বই আনলো তার প্রকাশনী, সে বিষয়ে একটু জানবো। ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো যে এইবারে এই যে বইমেলাটা হলো, সেই বইমেলাকে উপলক্ষ করে এই সময় প্রকাশন নতুন কতগুলো বই আনার পরিকল্পনা করেছে? সময় প্রকাশন তো সবসময় বইমেলাতে অন্তত 60 থেকে 70টা করে বই আনে। আর নতুন বই যা আনার তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা একটা বিষয় বৈচিত্র্যটাকে প্রাধান্য দিই। 10 থেকে 15টা বিষয়ের উপর বই আনি, নতুন লেখকদের বই আনি, একেবারে প্রথম বই, তার নারী লেখক, এগুলোকে সময় প্রকাশন প্রাধান্য দেয়। তো এবার একটু ব্যতিক্রম হচ্ছে যে এবার সময় প্রকাশনের এটা হচ্ছে 35 বছর পূর্তি বইমেলার, 36তম বইমেলা। এটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা 10টা সংকলন প্রকাশ করেছি। সেটা হচ্ছে সব ধরনের লেখকদেরকে আহ্বান করে লেখা নিয়ে তাদের বই বের করেছি। এতে 428 জন লেখককে আমরা সম্পৃক্ত করতে পেরেছি, যাদের অধিকাংশরই বই সময় থেকে আগে বের হয়নি। দেখতে দেখতে তো সময় প্রকাশনে অনেক বেলা পার হয়ে গেল। তো আসলে সামনের আরও লক্ষ্যটা কি আপনার? আরও নিশ্চয়ই সময় প্রকাশনের প্রতি মানুষের আস্থা যেমন বেড়েছে, নতুন নতুন বইও কিন্তু চাইছে, তো সেই বিষয়টাকে নিশ্চয়ই আপনার পরিকল্পনা আছে, সেটা একটু জানতে চাই। পরিকল্পনা হচ্ছে যে সময় প্রকাশন যে ভিতটা তৈরি করে, যে ভিতের উপর দাঁড়িয়ে আছে, এই ভিতটাকে ঠিক রাখা, এবং যে নীতি নৈতিকতার উপর এত বছর চলে এসেছি, সেই নীতি নৈতিকতাটাই যেন ভবিষ্যতে অক্ষুণ্ণ রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন যে শুধুমাত্র যে বইয়ের বিক্রি করবে, নতুন নতুন বই বিক্রি করে শুধুমাত্র ব্যবসাটা করে যাবে তেমনটি কিন্তু না। তারাও কিন্তু চান যে এই বইগুলো যারা পড়বেন তারা যাতে ভাবনা, তাদের চিন্তার জগৎ যাতে প্রসারিত হয়, এবং সবাই যাতে আসলে এই যে মলাটবদ্ধ বই, সেই বইয়ের প্রতি আকৃষ্ট হন। তো আজকের মতো এই ছিল আমাদের এই মেলার মাঠের আয়োজন। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।